নতুন ল্যাপটপে অভ্যস্ততে আমার কিছু সময় লেগেছে। রবিবারগুলোতে রামতনু সারাদিন নদীর ধারে কাটাতো। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কত সহজে ইংলিশে বলতে পারি বা লিখতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। আর আজকে ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা কোথায় কিভাবে ইউজ টু ব্যবহার করব এবং ইউজ টু কোথায় ভার্ব হিসেবে ইউজ হবে এবং ইউজ টু কে কোথায় আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাবো এবং ইউজ টুর পরিবর্তে আমরা কোথায় উড ব্যবহার করতে পারি, তা এই ধরনের ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রত্যেকেই বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে ইউজ টু ব্যাপারে আলোচনা করার আগে আমরা ইউজড এই শব্দটি কোথা থেকে এসেছে এবং কিভাবে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি তা আমরা দেখব। তো প্রথমে দেখো, এই যে ইউজড এই শব্দটি, এটি হচ্ছে একটি ডিফেক্টিভ ভার্বের পাস্ট টেন্স। তো দেখো, ইউজ ইজ আ পাস্ট টেন্স অফ আ ডিফেক্টিভ ভার্ব হুইচ হ্যাজ নো প্রেজেন্ট টেন্স, যার কোনো প্রেজেন্ট টেন্স নেই। তো ইউজ এই যে শব্দটি দেখছো, এটি একটি ডিফেক্টিভ ভার্ব। তো ডিফেক্টিভ ভার্বটি দেখে আমাদের মনে হতে পারে যে হোয়াট ইজ ডিফেক্টিভ ভার্ব, ডিফেক্টিভ ভার্বটা কি। তো দেখো, ডিফেক্টিভ ভার্ব গুলো হচ্ছে সেই রকম ত্রুটিপূর্ণ ক্রিয়া যেগুলি কি সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় না, যেমন মোডাল ভার্ব গুলির মতো। মোডাল ভার্ব গুলিকেও কিন্তু আমরা ডিফেক্টিভ ভার্ব বলতে পারি, যেমন কি কোনগুলি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলি কি মোডাল ভার্ব বলে এবং মোডাল ভার্ব গুলির পাশাপাশি এদেরকে ডিফেক্টিভ ভার্বও বলা হয়, কারণ এগুলি সেন্টেন্সে সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় না। তো প্রত্যেকটি সেন্টেন্সে প্রত্যেকটি সাবজেক্টের পরে কিন্তু এই ডিফেক্টিভ ভার্বের অর্থাৎ ইউজের একই ফর্ম কিন্তু ইউজ হয়। এবার কতগুলি এক্সাম্পল দেখলে তোমরা বুঝে নেবে। এবং আরেকটি কথা বলে রাখি যে ইউজড এই শব্দটির পরে ইনফিনিটিভ টু কিন্তু আমরা ব্যবহার করি এবং সেখানে আমাদের মানেটা কি দাঁড়ায়, যে অর্থটা এই দাঁড়ায় যে অতীতকালে কোনো অভ্যাসগত কাজ চলতো, এইটা বোঝাতে আমরা কিন্তু তখন ইউজ টু ব্যবহার করি। তো ইউজ সেন্টেন্সে এই যে ইউজ এই ডিফেক্টিভ ভার্বটি সেন্টেন্সে কিভাবে ইউজ হয়, তো এটি দেখে নাও প্রথমে। তো দেখো, শান্তনু ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন। তো শান্তনুর এখানে অতীতের একটা অভ্যাসের কথা বলা হয়েছে যে সে প্রতিদিন বিকেল বেলায় সে ফুটবল খেলতো। এবার দেখো, যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে আমরা ইউজ ব্যবহার করব, সেখানে কিন্তু আমরা ইউজ নট এইটা কিন্তু ব্যবহার করব। যে রামু ইউজ নট সুইম এভরি আফটারনুন, অর্থাৎ রামু প্রতিদিন বিকালবেলা কিন্তু সাঁতার কাটতো না। এবং আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যখন ইউজড কে ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু ইউজড এই ডিফেক্টিভ ভার্ব দিয়ে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্ট করতে পারি। যেমন ভাবে মোডাল, যেমন ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো, তেমনি ইউজড ইউ প্লে ক্রিকেট এভরি আফটারনুন, তুমি কি বা তোমরা কি প্রতিদিন বিকেল বেলা ক্রিকেট খেলতে, এইটা আমরা ডিড না বলে ইউজড এইভাবে আমরা কিন্তু ইউজড এই ওয়ার্ডটিকে ইউজ করতে পারি। ওয়ার্ডটিকে দেখো, ইউজ নট হি কাম হিয়ার এভরি ইয়ার টু এনজয় দুর্গাপূজা। তো যখন আমরা নেগেটিভ সেন্সে ইউজড কে ব্যবহার করব, তখন ইউজ নট শব্দটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি এইভাবে, যে প্রতি বছর কি সে দুর্গাপুজো উপভোগ করতে এখানে আসতো না। তো দেখো, ইউজ নট আমরা এভাবে ব্যবহার করলাম। এবং এখানে যদি আমরা ডিড ব্যবহার করি সেভাবেও কিন্তু আমরা লিখতে পারি, তবে ডিড যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ইউজ আমরা কিন্তু লিখবো না, সেক্ষেত্রে ইউজ লিখবো। তো সেন্টেন্সটিকে যদি ডিডন্ট দিয়ে ইউজ আমরা দিয়ে সেন্টেন্সটিকে লিখি, তাহলে এইভাবে হবে ডিডন্ট হি ইউজ টু কাম হিয়ার এভরি ইয়ার টু এনজয় দুর্গাপূজা, মানে সে কি প্রতি বছর এখানে আসতো না দুর্গাপুজো উপভোগ করার জন্য বা দুর্গাপুজোতে এনজয় করার জন্য। এবার দেখো যে এই ইউজড এর পরে যখন টু আমরা ব্যবহার করছি, তখন সেন্টেন্সে আমরা কোথায় আমরা এবং কি জন্য আমরা ইউজ টু ব্যবহার করছি সেটা একটু দেখে নাও। তো দেখো, ইউজ টু ক্যান এক্সপ্রেস আ ডিসকন্টিনিউড হ্যাবিট। তো ইউজ টুর মাধ্যমে কি আমরা প্রকাশ পাচ্ছে, যে ইউজ টুর মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে কোনো ডিসকন্টিনিউড হ্যাবিট, মানে যে অভ্যাসটা অতীতকালে একসময় চলতো কিন্তু এখন আর চলছে না, or a past situation which contrast with present, অথবা কোনো past situation যেটার সাথে বর্তমানে যেটা চলছে তার সাথে বৈপরীত্য রয়েছে। তো প্রেজেন্টে যে অভ্যাসটা এবং পাস্টের যে অভ্যাসটা তার মধ্যে কিন্তু যখন পার্থক্য থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। যেমন দেখো, যে অভ্যাসটা আই ইউজ টু প্লে ফুটবল, আমি
প্রতিনিয়ত কি করতাম, ফুটবল খেলতাম। নাও আই লাইক টু প্লে ক্রিকেট, কিন্তু আমি এখন খেলাটা করি, কিন্তু কি খেলি, এখন আমি ক্রিকেট খেলি। তো এখন যে আমার অভ্যেস সেটা হচ্ছে কিন্তু ক্রিকেট খেলা, আর অতীতের যে অভ্যেস সেটা হচ্ছে ফুটবল খেলা। তো এই পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে দেখো কন্ট্রাস্ট রয়েছে। কয়েকটা দেখো, টিনা ইউজ টু কুক, টিনা কি করতো, প্রতিনিয়ত রান্না করতো। বাট নাও হ্যাজ আ কুক ইন হার হাউস, কিন্তু তার বাড়িতে এখন কি একজন রাঁধুনি আছে। তো দেখো প্রতিনিয়ত সে রান্না করতো নিজে, কিন্তু এখন কি রয়েছে, এখন রাঁধুনি আছে, অর্থাৎ সে কাজটি কিন্তু এখন আর নিজে করে না। তো দুটি কাজের মধ্যে দেখো ডিফারেন্স বা কন্ট্রাস্ট রয়েছে। তো এখানে দেখো যখন কন্ট্রাস্ট থাকবে প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে, অর্থাৎ সেই কাজটি যখন প্রেজেন্টে আর কি হবে না, কন্টিনিউ হবে না, বৈপরীত্য থাকবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইউজ টু ব্যবহার করব। আর দেখো ইউজ টুর পরিবর্তে আমরা উড ব্যবহার করতে পারি, যেখানে শুধুমাত্র পাস্ট রুটিনের কথা উল্লেখ করা থাকবে, যেখানে প্রেজেন্টের কথা বা প্রেজেন্টের সাথে কোনো কন্ট্রাস্ট থাকবে না। সেক্ষেত্রে আমরা ইউজ টুর পরিবর্তে উড ব্যবহার করতে পারি। কেমন ভাবে, রিপন ইউজ টু রান 1 কিলোমিটার আ ডে, অর্থাৎ রিপন দিনে 1 কিলোমিটার করে কি করত, দৌড়াতো। তো দেখো তার অতীতের অভ্যাসের কথা শুধুমাত্র বলা হয়েছে, যে শুধুমাত্র পাস্ট রুটিনের কথা বলা হয়েছে, এখনকার সাথে কিন্তু তার কোনো বৈপরীত্য বা কন্ট্রাস্ট কিন্তু নেই। তো এই ক্ষেত্রে আমরা ইউজ টু না ব্যবহার করে আমরা কিন্তু উড ব্যবহার করতে পারি। যেমন রিপন উড রান 1 কিলোমিটার আ ডে। তেমনি দেখো রাধা ইউজ টু ডান্স, রাধা প্রতিনিয়ত কি করতো, নাচতো। তো এই দেখো এই যে নাচার ব্যাপারটা, সে পাস্টে একটা কন্টিনিউ হতো, এখন কিন্তু প্রেজেন্টে সেই ব্যাপারটা কিন্তু আর চলে না, ডিসকন্টিনিউড যে ব্যাপারটা, যে পাস্টে শুধুমাত্র কন্টিনিউ হতো, প্রেজেন্টে আর কন্টিনিউ হয় না, সেক্ষেত্রে আমরা কিন্তু ইউজ টুর পরিবর্তে উড ব্যবহার করতে পারি। এবার দেখো যে ইউজ টু, যে তোমরা আগের স্লাইডে দেখলে, এখানে যে ইউজ টু তোমরা ব্যবহার দেখলে, এখানে কিন্তু ইউজ টু ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এবং টুটা এখানে ইনফিনিটিভ, যে ইনফিনিটিভ টু ইনফিনিটিভ হিসেবে এখানে কিন্তু ইউজ হয়েছে। এইবার দেখো ইউজ টু অর্থাৎ ইউজ শব্দটিকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি, কিন্তু সেখানে তার মিনিং দাঁড়াবে কি, অ্যাকাস্টমড, অর্থাৎ অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হওয়া। তো সেন্টেন্সে আমরা কিভাবে ইউজ এই শব্দটিকে ব্যবহার করতে পারি, দেখো প্রথমে সাবজেক্ট প্লেস করতে হবে আমাদেরকে, তারপরে বি ভার্ব বা বিকাম শব্দটি লিখতে পারি, বা গেট শব্দটি আমরা লিখতে পারি, প্লাস ইউজ টু, তারপরে নাউন থাকতে পারে বা প্রোনাউন থাকতে পারে বা জেরান্ড থাকতে পারে। তো দেখো প্রত্যেকটি পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে দিয়েছি, প্রিভিয়াস ক্লাসগুলো আমার নেওয়া হয়েছে, যদি কারোর না করা থাকে তোমরা তোমরা অবশ্যই প্লে লিস্টটা দেখে আমার এই ক্লাসগুলো করে নিও। তো দেখো এই ইউজ টুর পরে কি থাকতে পারে, নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে বা জেরান্ড থাকতে পারে। তো এবার একটা উদাহরণ দেখে নাও, এবং এখানে আমি কি বললাম, যে ইউজড এই যে শব্দটি যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, তখন তার মানে কিন্তু অ্যাকাস্টম, মানে অভ্যস্ত। তো দেখো রিতেশ, এখানে সাবজেক্ট, রিতেশ ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক। তো রিতেশ এখানে দেখো সাবজেক্ট, তারপরে বি ভার্ব, এবং তারপরে কি দেখো ইউজ টু, এবং তারপরে দেখো এখানে নাউন, অর্থাৎ হার্ড ওয়ার্ক। তো রিতেশ কি কাজে অভ্যস্ত, রিতেশ কঠোর পরিশ্রমে অভ্যস্ত। এখানে কিন্তু অতীতে অভ্যাস কিছু চলছিল এইরকম কিছু বোঝাচ্ছে না, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ ব্যবহার হচ্ছে, এবং অ্যাকাস্টমড হিসেবে, যে রিতেশ ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক। তো এখানে টু যে দেখছো এটা কিন্তু প্রিপোজিশন হিসেবে সেন্টেন্সে ইউজ হচ্ছে, নট ইনফিনিটিভ। তো দেখো তারপরে দেখো রাতুল ইজ ইউজ টু হার্ড ওয়ার্কিং ইন আ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। তো রাতুল দেখো সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে দেখো ইউজ টু, এবং এখানে জিরান্ড ইউজ করা হয়েছে, ইন আ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, অর্থাৎ রাতুল একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করতে অভ্যস্ত। তারপরে দেখো ঋতু উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং আউটসাইড অ্যাজ ওয়েল অ্যাজ মেনটেনিং হার ফ্যামিলি। তো দেখো ঋতু খুব শীঘ্রই অভ্যস্ত হয়ে উঠবে কি করতে, কাজ করতে, বাইরে কাজ করতে ঋতু খুব শীঘ্রই অভ্যস্ত হয়ে উঠবে তার তার ফ্যামিলিকে মেনটেন করার পাশাপাশি। তো দেখো
এই দেখো গেট ইউজ টু, এই যে দেখছো, তো এটির মানে হচ্ছে টু বিকাম ফ্যামিলিয়ার উইথ, অর্থাৎ কোনো কিছুর সাথে ফ্যামিলিয়ার হয়ে যাওয়া, পরিচয় হয়ে যাওয়া বা অভ্যস্ত হয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা গেট ইউজ টু ব্যবহার করি। পরেরটি দেখো, এবং এই যে গেট ইউজ টু দেখছো, আমরা এটা যে কোনো টেন্সে ফেলতে পারি। তো এই দেখো, এইবার দেখো দে গট, এখানে কিন্তু পাস্ট ইউজ করা হয়েছে, পাস্ট টেন্সে। দে গট ইউজ টু লিভিং ইন দ্যাট আনহেলদি এনভায়রনমেন্ট, অর্থাৎ তারা একটা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে অভ্যস্ত হয়ে উঠেছিল। তো দেখো এখানে একটা অতীতে হয়ে উঠেছিল, সেই জন্য গেটের পাস্ট টেন্স এখানে কিন্তু গট ইউজ করা হয়েছে। এবার আমরা ইউজ টু আমরা ব্যবহার দেখলাম ভার্ব হিসেবে, এবং ইউজ এই শব্দটিকে অর্থাৎ ওয়ার্ড থেকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে ব্যবহার করি সেটিও দেখলাম। এবার আমরা কতগুলো ট্রান্সলেশন করব, যার মাধ্যমে আমরা বুঝে যাব যে কোথায় আমাদের কিভাবে ইউজ টু ব্যবহার করতে হবে। তো দেখো, খুব শীঘ্রই আপনি ঘুম ভোরে ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে যাবেন। তো অভ্যস্ত, অ্যাকাস্টম যে ব্যাপারটা রয়েছে, তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে হবে। তোমরা অবশ্যই ট্রান্সলেট করার চেষ্টা করো। তাহলে সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? ইউ উইল সুন গেট ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ইউ উইল সুন গেট ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তো দেখো যে আপনি খুব, অর্থাৎ ইউ উইল গেট ইউজ টু মানে কি, যে কিছুদিন ওঠার পরে আপনি কি হয়ে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন এই সকাল সকাল ঘুম থেকে ওঠাতে। তো দেখো এখানে সেন্টেন্সটিকে কিন্তু সিম্পল ফিউচার টেন্সে কিন্তু লেখা হয়েছে। তো যে কোনো টেন্সেই আমরা কিন্তু গেট ইউজ টু ব্যবহার করতে পারি, এবং দেখো এখানে ফিউচার টেন্সে এর জন্য ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত হতে পারে না। তো দেখো পারে না, তো ক্যানট, তো আমরা এখানে ক্যানট ইউজ করে সেন্টেন্সটিকে বলতে পারি যে কি, হি ক্যানট গেট ইউজ টু ওয়েকিং আপ আর্লি। হি ক্যানট গেট ইউজ টু ওয়েকিং আপ আর্লি। তো দেখো সে তাড়াতাড়ি ঘুম থেকে কি উঠতে অভ্যস্ত হতে পারে না। পরের সেন্টেন্সটি দেখো, আমার নতুন ল্যাপটপে অভ্যস্ত হতে আমার কিছু সময় লেগেছে। তো আমার নতুন ল্যাপটপে অভ্যস্ত হতে কিছু সময় লেগেছে, অর্থাৎ লেগেছিল। তো সেন্টেন্সটি কিভাবে বলবো? ইট টুক মি আ হোয়াইল টু গেট ইউজড টু মাই নিউ ল্যাপটপ। ইট টুক মি আ হোয়াইল টু গেট ইউজড টু মাই নিউ ল্যাপটপ, টু মাই নিউ ল্যাপটপ। এবার পরের সেন্টেন্সটি দেখো, সে নাচ ভালোবাসতো কিন্তু এখন সে আর তা করে না। তো এখানে দেখো ইউজ টু আমরা ব্যবহার করব, কিন্তু সেটি ভার্ব হিসেবে কিন্তু সেন্টেন্সে ইউজ করব, যে অতীতের কথা এখানে বলা হয়েছে। এবং দেখো প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে এখানে কিন্তু বৈপরীত্য অর্থাৎ কন্ট্রাস্ট রয়েছে। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো? আমরা যদি ভার্ব হিসেবে ইউজ করি, সি ইউজ টু লাভ ডান্সিং। তো দেখো ইউজ টু মানে অতীতে কি করতো, নাচটা সে ইউজ টু লাভ, অর্থাৎ অতীতে সে নাচ ভালোবাসতো, কিন্তু তার এখন যে ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসাটা আর নেই। বাট নাও হি ডাজ নট ডু ইট এনিমোর, কিন্তু এখন সে সেটা কিন্তু আর করে না। এখানে কিন্তু আমরা উড ব্যবহার করতে পারবো না, যেহেতু প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে যেহেতু এখানে কন্ট্রাস্ট রয়েছে, তো এখানে কি আমাদের কিন্তু ইউজ টুই ব্যবহার করতে হবে ভার্ব হিসেবে। পরের সেন্টেন্সটি দেখো, রবিবার গুলোতে রামতনু সারাদিন নদীর ধারে কাটাতো। তো দেখো শুধুমাত্র অতীতের একটা অভ্যাসের কথা বলা হয়েছে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি? অন সানডেজ রামতনু উড স্পেন্ড দ্য হোল ডে বাই দ্য রিভার। অন সানডেজ রামতনু উড স্পেন্ড দ্য হোল ডে বাই দ্য রিভার। পরের সেন্টেন্সটি দেখো, আমি মনে করি আমার নতুন কাজটি খুব চ্যালেঞ্জিং, কিন্তু আমি শীঘ্রই এটিতে অভ্যস্ত হয়ে যাব। তো দেখো আমি মনে করি আমার নতুন কাজটি খুব চ্যালেঞ্জিং, তো সেন্টেন্সটি কিভাবে বলবো? আই থিংক মাই নিউ জব ইজ ভেরি চ্যালেঞ্জিং, বাট আই উইল গেট ইউজ টু ইট সুন। বাট আই উইল গেট ইউজ টু ইট সুন মানে আমি এর সাথে খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যাব। তো এখনো যায়নি, সেই জন্য উইল গেট ইউজ টু এইভাবে আর সেন্টেন্সটা কিন্তু ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, আমরা এই সেন্টেন্সটিকেই আমরা আমরা কিন্তু গেটের পরিবর্তে বিকামও, আমরা বিকাম ওয়ার্ডটিকেও বলতে পারি। কেমন? আই থিংক মাই নিউ জব ইজ ভেরি চ্যালেঞ্জিং, বাট আই উইল বিকাম ইউজ টু ইট সুন। বাট আই উইল বিকাম ইউজ টু ইট সুন। তো এটিতে অভ্যস্ত হয়ে উঠবো বা অভ্যস্ত হয়ে যাব, এক্ষেত্রেও আমরা কিন্তু এই বিকাম শব্দটিকে একইভাবে
কার পরিবর্তে আমরা গেটের পরিবর্তে কিন্তু বিকাম শব্দটিকেও ইউজ করে সেন্টেন্সটিকে বলতে পারি। এবার পরের সেন্টেন্সটি দেখো, এই ধরনের কাজে রিমন অভ্যস্ত হয়ে পড়ছে। তো কন্টিনিউয়াস টেন্স, তো কিভাবে বলবে? রিমন ইজ গেটিং ইউজ টু ডু দিস টাইপ অফ ওয়ার্ক। রিমন ইজ গেটিং ইউজ টু ডু দিস টাইপ অফ ওয়ার্ক। পরের সেন্টেন্সটি দেখো, তিনি কোলাহলপূর্ণ পরিবেশে থাকতে অভ্যস্ত। যে সে কিন্তু কিছু মনে করে না কোলাহলপূর্ণ পরিবেশে থাকতে। তো কিভাবে বলবে? হি ইজ ইউজ টু আ নয়েজি এনভায়রনমেন্ট। হি ইজ ইউজ টু আ নয়েজি এনভায়রনমেন্ট। মানে কি দেখো, হি ইজ অ্যাকাস্টম টু, মানে কিন্তু অভ্যস্ত কিসের সাথে? নয়েজি এনভায়রনমেন্ট, অর্থাৎ কোলাহলপূর্ণ পরিবেশে কিন্তু সে অভ্যস্ত, সেটাকে কিছু মনে করে না। হি ডাজ নট মাইন্ড। পার্সেন্টেজটি দেখো, আমেরিকায় থাকার কারণে রাহুল রাস্তার ডান পাশে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেছিল। তো দেখো, আমেরিকা থাকার কারণে, হ্যাভিং লিভড ইন আমেরিকা, রাতুল গট ইউজ টু ড্রাইভিং অন দ্য রাইট সাইড। হ্যাভিং লিভড ইন আমেরিকা, অর্থাৎ আমেরিকার থাকার কারণে রাহুল কি হয়েছে? গট, অভ্যস্ত হয়ে গিয়েছিল। তো গিয়েছিল বোঝাতে গট ইউজ করা হয়েছে, যে গট ইউজ টু ড্রাইভিং অন দ্য রাইট সাইড। তো তোমরা দেখলে যে কত সহজে আমরা ইউজ টু ব্যবহার করে কোনো অতীতের অভ্যাসের কথা বলতে পারি, বা কোনো কিছু অভ্যস্ত অর্থাৎ ইউজ টু কে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ইউজ করতে পারি। তো কোথায় সেন্টেন্সে আমরা ইউজ টু ভার্ব হিসেবে ইউজ করব এবং অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব সেটি অবশ্যই খেয়াল রাখবে। আর এই ধরনের সেন্টেন্স অবশ্যই নিজেদের মধ্যে বলে প্র্যাকটিস করতে থাকবে। আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।